মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। একদম সকাল সকাল আমরা তাজমহল ভিজিটে চলে এসেছি। যেরকম আমাদের প্ল্যান ছিল এক্স্যাক্টলি সেরকমভাবে কিন্তু এক্সিকিউট করছি। আর আমি আগেও ব্লগটা শুরু করতে পারতাম, কিন্তু করলাম না। কেন বলো তো? এর থেকে বেটার প্লেস আর হতে পারে না। তো চলো, খুব বেশি এক্সাইটেড, বুঝতেই পারছো। একদম প্রপার ড্রেসড আপ হয়ে চলে এসেছি। সকাল সকাল আসলে কিন্তু অনেক রকমের বেনিফিট পাওয়া যায়, সেটা কি তোমাদেরকে দেখাবো। আমরা যখন এন্ট্রি করছিলাম দেখলাম একদম ফাঁকা ফাঁকা। এরকমটা কিন্তু ফাঁকা আমি জেনারেলি দেখিনি, আমি যত ব্লগ দেখেছি। তো অনেকেই বলেছে যে একদম সকাল সকাল আসলে কিন্তু খুব ভালোভাবে তাজমহল ভিজিট করা যায়। তো চলো এবার ঢোকা যাক। আমরা এখন তাজমহলের মেন এন্ট্রান্সের সামনে দাঁড়িয়ে আছি, আর এখানে কিন্তু সৌমি বেশ ভালো ভালো ছবি তুলে নিয়েছে, কেননা একদম ফাঁকা। আর এটা হচ্ছে গিয়ে সেই দরজাটা যেটাতে যত এগিয়ে যাবে তোমার মনে হবে তাজমহল তত দূরে চলে যাচ্ছে। এরকম একটা ফিলিংস নাকি আসে। আর শুধু গ্র্যান্ডিয়ারটা দেখো, ফাটাফাটি। একটু একটু দেখা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে তাজমহলের মেন গেট। দেখো তাজমহল ঠিক কতটা বড় সেটা যতক্ষণ তুমি সামনে থেকে এসে দেখবে ততক্ষণ ফিল করতে পারবে না। এটা হচ্ছে কি 73 মিটার টল, মানে হচ্ছে কি অলমোস্ট 240 ফিট। আর বাইরে যে এই চারটে পিলার দেখা যাচ্ছে এগুলো কিন্তু সেম সাইজে, যদি একটা পিলার এখন দেখা যাচ্ছে না, ওটা পেছন দিকে আছে। কিন্তু দেখে মনে হচ্ছে যে সামনের পিলারগুলো বড় আর পেছনেরগুলো একটু ছোট। আর এর আরেকটা ক্যারেক্টারিস্টিক আছে, এই পিলারগুলো না একটু বাইরের দিকে হেলানো। তার কারণ হচ্ছে কি, যদি কখনো ভূমিকম্প হয় তাহলে কিন্তু পিলারগুলো কখনোই তাজমহলের মেন বিল্ডিংয়ের ওপর পড়বে না, এগুলো সাইডে পড়বে। সত্যি বলে না, মার্বেল অফ আর্কিটেকচার, সত্যিই তাই। এটা সামনে থেকে যতক্ষণ না দেখা হচ্ছে এটার গ্র্যান্ডিয়ার, এটার যে রয়্যালনেস, এটার যে বিউটি, সেটা কখনোই এক্সপ্লেন করা যায় না। ফটাফট শুধু ছবি তুলে নিয়েছি, যেহেতু একদম ফাঁকা ছিল। দারুণ দারুণ কিছু ফটো ক্লিক করেছি। সত্যি বলছি যে এটা যে 7 ওয়ান্ডার্সের মধ্যে একটা, সেটা কেন এটা না আসলে কিন্তু ফিল করা যাবে না। আমি ঠিক ফিলটা বোঝাতে পারবো না, মানে এক্সপ্রেস করবো কীভাবে আমি জানি না, যে কতটা সুন্দর। মানে সুন্দরের যদি কোনো ডেফিনেশন হয় তাহলে তাজমহল, এটাই আমি বলতে চাই। এই জায়গাটায় বসে ছবি তোলার জন্য কিন্তু নাম্বার আছে, ওনার পরে আমাদের টার্ন এসেছে। লাইন দিয়ে ছবি তুলতে হচ্ছে, ভাবতে পারছো। আর আমরা এই চাচাকে বলেছি আমাদের কয়েকটা ছবি তুলে দেবে। অ্যাকচুয়ালি তাজমহলে এসে দুজনের ছবি তুলবো না, এটা হতে পারে না। সবসময় আমি সৌমির ছবি তুলি, সৌমি আমার ছবি তুলি, দুজনের একসাথে ছবি পাওয়াই যায় না খুঁজে। হ্যাঁ, এখানে ছবি তোলাটাও কিন্তু একটা বিশাল বড় প্রজেক্ট। স্যারের পোজটা শুধু দেখো। সৌরভ শেষে এইসব আমাকে যা করতে বলছে আমি তাই করছি আর কি। মানে সেই বিয়ে হওয়ার টাইমের মতন ফিল আসছে না? এক্স্যাক্টলি, সে ক্যামেরাম্যান এসে বলে দিচ্ছে এরকম করো, ওরকম ভাবে করো। যাই হোক, আমাদের কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো ছবি উঠে গেছে অলরেডি। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি প্রচুর হয়েছে, বাট আর আমাদের তালবাহানা করলে চলবে না। এবার আমরা যাব তাজমহলের এই পোডিয়ামটার ওপর। এটা ওঠার জন্য কিন্তু আলাদা করে টিকিট আছে। এন্ট্রি ফি এমনিতে 50 রুপিস, আর ওপরে ওঠার জন্য অ্যাডিশনাল 200 পার পার্সন। মানে টোটাল যদি তুমি এই তাজমহলে ঘুরতে চাও তাহলে 250 টাকা পার পার্সন টিকিট পড়বে। ওহ, যত সামনে আসছি কেমন যেন আশ্চর্য লাগছে সত্যিকারের। উপরে যাওয়ার জন্য কিন্তু এরকম শু কভার করে নিতে হবে। এগুলো এরকম 10 টাকা করে এখানেই কিনতে পাওয়া যাচ্ছে। একটা জিনিস ভালো, জুতো খুলে ঢোকার কোনো ব্যাপার নেই, এটা পরে নাও, একদম সেফ।
যাচ্ছি যে আর্লি মর্নিং আসবে, এখন বেজেছে সবে 7:45 আর তাজমহলে আমরা উপরে এসে গেছি। ব্যাকগ্রাউন্ডটা এরকম ফাঁকা পাবো আমি সত্যি ভাবতে পারিনি। তো অবশ্যই তাড়াতাড়ি আসবে। আরও একটা ইনফরমেশন দিয়ে দিই, অবশ্যই কিন্তু অনলাইনে টিকিটটা পারচেস করবে। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, বেশ টাইম সেভিং ব্যাপারটা। একদমই তাই। আর একটা কথা বলতেই হবে, ক্যামেরা কিন্তু জাস্টিস করতে পারছে না, এতটা হিউজ, এতটা রয়্যাল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে। যত কাছে আসছি তত ভালো লাগছে না? একদম তাই। আর সত্যি মনে হচ্ছে সকাল সকাল আসার দরুন এই বিস্ময়টাকে মানে আমরা পুরোপুরি উপভোগ করতে পারছি। We have touched the Colosseum, we have touched the Eiffel Tower, and now we are touching the Taj Mahal. 7 wonders of the world, another down on the bucket list. তাজমহলের পাশ দিয়ে দেখো বয়ে চলেছে এই যমুনা রিভার। আর আজকে কিন্তু বুঝতে পারছো ওয়েদারটা যথেষ্ট ক্লাউডি, তাই জন্য আমরা এতক্ষণ টাইম স্পেন্ড করতে পারছি। তো আমি যেটা দেখেছিলাম যমুনা রিভার যথেষ্ট নোংরা হয়ে গেছিলো, বাট সারপ্রাইজিংলি আজকে দেখছি একদম পরিষ্কার চকচক করছে। আর ওই যে দূরে দেখো আগ্রা ফোর্ট দেখতে পাওয়া যাচ্ছে, মানে তাজমহলের সামনে সত্যি কথা এখন মনে হচ্ছে আগ্রা ফোর্ট একদমই বাচ্চা। তাজমহলের ঠিক উল্টো দিকে মানে যমুনা নদীর ওই প্রান্তে শাহজাহান জমি কিনে রেখেছিল কালো রঙের তাজমহল বানাবে বলে। মানে শাহজাহান আর কি জমি কিনবে, সবই শাহজাহানেরই ছিল, বাট পরবর্তীকালে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাওয়ার দরুন আর বানানো হয়নি কালো তাজমহল। বাট ওই দিকে জায়গাটাকে বলে মেহতাব বাগ, ওখান থেকেও কিন্তু তাজমহলের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তাজমহলে এন্ট্রি করার জন্য 4টে গেট আছে, নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট। 4টে গেটই কিন্তু আইডেন্টিক্যাল। আর দু সাইডে এরকম দুটো লাল রঙের বিল্ডিং আছে, এগুলোকে বলছে মেহমানখানা। মানে যখন শাহজাহানের কোনো গেস্ট আসতো সে এখানে এসে ওয়েট করতো, এন্টারটেন হতো, আর তারপর তাজমহল দেখতো। মানে এলাহি ব্যাপার বলতে যেটা বোঝায় এক্স্যাক্টলি সেটা। সত্যি কথা বলতে আমি তোমাদের সাথে সব রকমের ইনফরমেশন শেয়ার করি, তোমরা আসলে কি করবে না করবে। যেদিনকে তাজমহল আসছো তার আগের দিন কিন্তু ভালো করে পায়ে তেল টেল মালিশ করে রাখবে। হিউজ হাঁটা, মানে পা ফা পুরো ধরে গেছে। আর একবার তোমার ঢুকে পড়লে আর বেরোতেও ইচ্ছা করবে না। বেরোতে ইচ্ছাও করবে না। আর একটা দিক দিয়ে না এন্ট্রি, তো তোমাকে পুরোটা গোল গোল ঘুরে আবার মানে যেতে হবে। চলো আমাদের মোটামুটি হয়ে গেছে, এবার আমরা যাব তাজমহলের ভিতরে যেখানে আসল কবরটা আছে তাজমহলের। এই গেটটা দিয়ে এবার আমরা ভেতরে ঢুকবো, আর ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয়। তো চলো ভেতর থেকে ঘুরে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আচ্ছা, তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম যে শুক্রবার তাজমহল বন্ধ থাকে, বিকজ তাজমহলের মধ্যে কিন্তু একটা ওয়ার্কিং মস্ক আছে যেখানে শুক্রবার করে প্রেয়ার হয়, আর এটাই হচ্ছে সেই মস্কটা। আমাদের তাজমহল কিন্তু খুব সুন্দরভাবেই ঘোরা হয়ে গেছে, আর যেহেতু রোদ ছিল না তাই প্রায় 2 ঘন্টা আমরা টাইম স্পেন্ড করেছি। খুব ভালো লাগলো, তাই না? পায়ে না আমার ফোসকা পড়ে গেছে। তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করে নিই, কালকে রাত্রিবেলা 2টোর সময় হঠাৎ সৌমি আমাকে ধাক্কা দিয়ে জাগাচ্ছে যে সৌরভ আমার কিছুতেই ঘুম আসছে না। তারপর দেখি গায়ে বেশ জ্বর, তারপর ক্যালপল চার্জ করা হলো, তো তারপর জ্বরটা তো কমেছে, বাট সৌমির শরীর এখন প্রচণ্ড দুর্বল, মানে পুরো ডাউন। তোমাদের আর কি বলবো, কালকে সকাল থেকেই আমার শরীরটা একটু খারাপ লাগছে, গলা টলা জ্বালা করছে, সর্দিও এসছে, ওর থেকেই মনে হয় জ্বর। যাই হোক, সৌমির এনার্জি লেভেলটা প্রচণ্ড হাই, তাই জন্য আজকে সকালবেলা আমাকে বলছে আমি পারবো যে, তাই বলছি হ্যাঁ পারবে, চলো না। হ্যাঁ, কোনো ব্যাপার নয়, তাজমহল তো একবারই আসবো, বলো জ্বর তো বারবার আসবে। তো তাজমহল দেখা হয়ে গেছে, এবার আমরা হোটেলে ফিরবো। আজকে সকাল থেকে তোমাদের সাথে সেইভাবে আমি এনার্জি নিয়ে হ্যাঁ, আমরা দুজনে মিলে দেবে খুব একটা কথা বলিনি, আমরা তাজমহল এনজয় করছিলাম। আর যেহেতু সৌমির শরীরটা একটু না, এবার আমি বলছি, হ্যাঁ স্যার কিন্তু একদম মানজা দিয়ে এসছে আমার সাথে ম্যাচিং করে ছবি তুলে বলে, বুঝেছো? সে আর দেখাই চলো চাচার থেকে ছবিগুলো নিতে হবে। হ্যাঁ, চাচা ভালো ভালো ছবি তুলেছে। আমাদের অ্যাকচুয়ালি আইফোন বলে চাচার কাছে সেই কেবলটা ছিল না, বললো যে তুমি গেটে আসো, বাইরে গেটে তোমাকে ট্রান্সফার করে দেবো। না, আমরা দুজনে কিন্তু খুব খুব খুশি হয়ে গেছি, সত্যি কথা। ব্যাকগ্রাউন্ডে টাচ থাকলে এরকম খুশি না হয়ে পারা যায়। এই পোস্টারগুলো কিন্তু বেশ ভালো লেগেছে না, কালারফুল। इस टाइप का स्मॉल क्यूट सा बॉक्स। ये कितने का है? ये 180 का है। इसमें और थोड़ा सा डिजाइन वाला लेंगे, ये वाला 250 का है। ये लेंगे। আমরা সাউথ গেট দিয়ে বেরিয়েছি, আর এখানে কিন্তু প্রচুর সুভিনিয়ারের দোকান আছে, তোমরা জিনিস দেখে নিতে পারো। তো আমি একটা ম্যাগনেট নিয়েছি।
9:30 নাগাদ তাজমহল থেকে ব্যাক করলাম। অ্যাকচুয়ালি ম্যাডামকে এসে আবার ক্যালপল চার্জ করতে হলো, অবস্থা যে খুব একটা ভালো সেরকমটা না। এখন ম্যাডাম রেস্ট নিচ্ছে। আমরা আজকেই পুনে ব্যাক করবো, আমরা আগ্রা থেকে আর দিল্লি ব্যাক করছি না, ডাইরেক্ট আগ্রা থেকে ফ্লাই করবো। অ্যাকচুয়ালি এই কদিন বেশ হেক্টিক হয়ে গেছে আর ম্যাডাম নিতে পারেনি, বড্ড ভ্যাপসা গরম, তার মধ্যে ঠান্ডা গরমই হয়ে যাচ্ছে। জ্বর আসাটা কিছুটা অস্বাভাবিক ব্যাপার নয়, এই ক্যালপল চালিয়ে অতক্ষণ টানা যায় আর কি। তাজমহল থেকে বেরোনোর সময় ম্যাডামের পুরো একদম ব্যাটারি ড্রেন হয়ে গেছিলো, বলছিল কখন গিয়ে আমি হোটেলে একটু শুতে পারবো। যাই হোক, এসে শুয়ে খানিকটা এখন বেটার লাগছে বলছে। তো আজকে আমরা আপনাদের প্ল্যান হচ্ছে গিয়ে লাঞ্চ করবো ফার্স্টে এখানেই, তারপর লাঞ্চ করে ডাইরেক্ট এয়ারপোর্টে যাবো, এয়ারপোর্ট থেকে পুনে ব্যাক, আমাদের ট্রিপ এন্ড। আর কিছু বলার নেই। আর আমি সমস্ত কিছু প্যাকিং করে নিলাম, ম্যাডাম শুয়ে বসে এখন রেস্ট নিচ্ছে। ঠিক আছে, সমস্ত প্যাকিং হয়ে গেছে, এখানে লাগেজ রাখা রয়েছে, এবার জাস্ট লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব। আমাদের এই ট্রিপটা কিন্তু অনেকটা মিনি ব্লগের মতো মিনি ট্রিপ হয়ে গেছে, তাই না? তো তোমার কি অবস্থা একটু বলো সবাইকে, সবাই জানতে চায়। না ঠিক আছে, জ্বরটা আসছে মাঝে মাঝে, এটা বুঝতে পারছি। এখন একটাই কথা ভাবছি যে কতক্ষণে বাড়ি পৌঁছবো। আর অ্যাকচুয়ালি সৌমির প্রচণ্ড সর্দিও লেগে গেছে, মানে ঠান্ডাটা যা লেগেছে না, বাড়ি গিয়ে একটু ভালো করে পেপার টেপার নিতে হবে, বুঝেছো? চলো রেডি হয়ে নাও। এই যে আমার শাহজাহান সেবা করবে আমার। আরে আমার যাতা দিচ্ছে কিন্তু ম্যাডাম জ্বরের মধ্যে। যেহেতু আজকে আমরা একটু আর্লি আছি, সেই কারণে আমরা কিন্তু প্রপার লাঞ্চ পাইনি। তো স্যান্ডউইচ আর বার্গার অ্যাভেলেবেল ছিল, আমার মনে হলো সেটাই নিয়ে নেওয়াটাই বেটার হবে। আর আমার জ্বরের মুখে কিন্তু পাউরুটিটা খেতেই ভালো লাগবে, তো এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। আর আমার হচ্ছে কি চিকেন বার্গার উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ। আগে তাও মাঝে মাঝে স্যার জিজ্ঞাসা করতো যে ইউপিআই স্ক্যানিং হবে, এখন আর সব জিজ্ঞাসা করে না, ডিরেক্ট কার্ডটা বার করে দিয়ে দেয়। কার কার্ড সেটা আর বললাম না। সেদিন হয়তো এটিএম মেশিনে গিয়ে আমি কার্ডটা পেয়েছিলাম, একটু কনস্পিরেসি করলাম আর কি। এই যে দেখলো পুরো একদম স্বীকার করে নিল। না জোকস ব্যাপার, আমি নিষ্পাপ শিশু, আমি কিছু জানি না। আমি কি একটা হালকা হয়ে যাচ্ছি, ওই যে জ্বর টর এসে গেছে আমার। হ্যাঁ, তোমার মানে মন ভেঙে গিয়ে জ্বর চলে এসেছে, সেটাই হয়েছে। এবার কারণটা বোঝা গেছে, কোনো ঠান্ডা কর্মী কিচ্ছু নয়, হালকা হয়ে যাচ্ছে তো এদিক থেকে, তাই জন্য জ্বর চলে এসেছে। কিছু বলার নেই। চলো, আমাদের সবকিছু হয়ে গেছে, খাবারটা ভালোই ছিল বলো। হ্যাঁ, খাবারটা ভালো ছিল, ছিমছাম ছিল। এবার আমরা ক্যাব বুক করবো আর এয়ারপোর্ট যাবো। ক্যাজুয়াল আর কিছু পরে আসতে পারবো না, ভেবেছিলাম জিন্স টপ পরে চলে আসবো, কিন্তু আবার এই নতুন কুর্তি টপে পরতে হলো। এটার স্লিভসটা একটু লং আছে, একটু মোটার মধ্যে। আর আমার জ্বর আসলে না আমার চোখ মুখ পুরো কালো হয়ে যায়, মানে আমি নিজেই ফিল করতে পারছি যে কতটা এক্সস্টেড লাগছে আমাকে। আমার কি মনে হচ্ছে বলো তো সৌরভ, কতক্ষণে আমি বাড়ি পৌঁছবো আর আমার ওই বাড়ির বিছানাটা গিয়ে আমি শোবো রিল্যাক্সে। মানে যতই তুমি দেখবে ভালো হোটেলে থাকো না কেন, ওই কমফোর্টটা কিন্তু কোথাও পাওয়া যায় না। আমিও ভাবছি মানে ম্যাডামকে নিয়ে ঠিকঠাকভাবে পৌঁছে যেতে পারলে ঠিক আছে। হ্যাঁ, আমি স্ট্রং আছি। না আসলে কি বলতো, যারই জ্বর আসুক না কেন, জ্বর আসলে বডিকে খুব উইক করে দেয়। ঠিকঠাক পৌঁছে যায় এটাই আর কি। না ঠিকঠাক পৌঁছে যাবো, ক্যালপলটা খেয়েছি বলে এখন একটুখানি ঘাম হচ্ছে, ঠিক আছে হয়ে যাবে। আগ্রা এয়ারপোর্টে এসে না বেশ একটা স্ট্রেঞ্জ জিনিস দেখলাম, ক্যাব কিন্তু একদম পুরো এয়ারপোর্টের গেট অব্দি ছাড়ছে না। এখানে একটা বাইরে গেট আছে, সেখানে ছাড়ছে। তারপর এরকম ইলেকট্রিক বাস আছে, সেগুলো করে যেতে হবে তোমাকে এয়ারপোর্টের মেন গেটে। এটা মোস্ট প্রবাবলি আগ্রা এয়ারপোর্টটাও এয়ারফোর্সের এয়ার বেস, সেই কারণে যে কোনো পাবলিক ট্রান্সপোর্টকে অ্যালাউ করে না ওরা এয়ারপোর্ট গেট অব্দি। যাই হোক, আমরা এখন এই বাসটায় উঠবো, আর এই বাসটা কিন্তু চার্জেবল, ফ্রি নয়। চলো। আগ্রা এয়ারপোর্টে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই জন্য তোমাদের সাথে বেশিক্ষণ কথা বলতে পারবো না, বা আমি কিছু শেয়ার করছি না, জাস্ট তোমাদের সাথে একটুখানি কথা বলছি। এত ইন্টারেস্টিং লাগলো এয়ারপোর্টটা। আগেকার দিনে যেরকম এয়ারপোর্ট দেখা যেত না, সেই স্পেশাল 26-এ যেমন দেখিয়েছিল অক্ষয় কুমার আসলে একটা বাড়ির মধ্যে ঢুকলো এয়ারপোর্ট, সেখান থেকে ফ্লাইট ছেড়ে গেল, এক্স্যাক্টলি সেরকম। একটাই গেট, ফ্যান ট্যান ঘুরছে, একদম দারুণ ব্যাপার। আর খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল, মানে হ্যাঁ একটাই ফ্লাইট আমি দেখতে পাচ্ছি, আর কোথাও কোনো ফ্লাইট টাইটের ব্যাপার স্যাপারই নেই। মানে দিনে 4-5টাই ফ্লাইট ছাড়ে, আর বেসিক্যালি একটা ডিফেন্সের এয়ারপোর্ট, সিভিল ইউজের জন্য দিয়েছে। তবে একটা জিনিস খুব বাজে লাগলো, এই যে বাসে করে আসলাম 50 টাকা করে আমাদের থেকে নিচ্ছে, মানে এটা ঠিক নয়। মানে তোমাদের অপারেশনাল জায়গা, তাই জন্য তোমাদের এটা রেসপন্সিবিলিটি। 50 টাকা করে নিয়েছে পার পার্সন।
যাই হোক, আমাদের ফ্লাইট হচ্ছে 3টে, এখন বেরোচ্ছে সবে 1:45, মানে এখনও 1 ঘন্টা 15 মিনিট হাতে টাইম আছে। আর সৌমিক যা বুঝতে পারছি আমি নাক দিয়ে গঙ্গা যমুনা সবই বইছে, আগ্রার যমুনা। নিয়ে যাচ্ছি সাথে করে। ইভিনিং এভরিওয়ান, বাড়ি ফিরে তোমাদের সাথে আর কথা হয়নি। অ্যাকচুয়ালি সৌমির শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। আমি বাড়ি ফিরে থার্মোমিটারে চেক করলাম, ওর টেম্পারেচার প্রায় 101-এর উপর হয়ে গেছিলো। তো আমি ফটাফট 4টে বিস্কুট দিয়ে ক্যালপল একটা চার্জ করে দিলাম, এখন অনেকটা বেটার আছে। আমাদের দেখো লাগেজ ফ্যাগেজ কিছুই বার করা হয়নি, সমস্ত এখানেই পড়ে আছে। আমি ফটাফট সৌমি রেস্ট নিচ্ছিল, একটুখানি আলু সোয়াবিনের তরকারি বানিয়ে নিলাম, যেটা রাত্রেবেলা হয়তো খাওয়া যাবে রুটি দিয়ে। জানি না কীরকম হয়েছে, বাট স্টিল কিছু কিছু দিন এরকম হয়ে যায় দেখবে, মানে ঘুরে বেরিয়ে এলাম, সব কিছু আনন্দ মজা ছিল, হঠাৎ করে সৌমির যে শরীরটা এতটা খারাপ হয় বোঝা যায়নি। তো যাই হোক, এখন ভাবছি একটুখানি স্যুপ বানাই। স্যুপ খাবে একটু? খাবে না তো কি করবে? ম্যাডাম পুরো একদম ডাউন। যাই হোক, ম্যাডাম বলছে আর স্যুপ টুপ কিছু খাবে না, আলু সোয়াবিনের তরকারি দিয়ে রুটি খেয়ে নেবে। মুখ চোখা দেখানোর মতো নেই, যা তা অবস্থা, সত্যি কথা। না, একটা ভালো ঘুম দরকার, আমার মনে হচ্ছে ঘুমোলে অনেকটা শরীরটা ঠিক হয়ে যাবে। তো আমি ভাবছি রুটি আর আলু সোয়াবিনের তরকারিটাই দিয়ে দিই, খেয়ে নিই, আমিও খেয়ে নেবো, খিদেও পেয়ে গেছে। আমাদের জাস্ট ডিনার কমপ্লিট হলো আর সৌমি চলে গেল শুতে। আমি ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে নিই, আমার শরীর তো এখন একদম চাঙ্গা আছে, তাই না? একটু আড্ডা দিতে কী অসুবিধা। সবাই ঘুরতে যায় দেখো রিল্যাক্সেশনের জন্য, বাট আমরা যেই প্রফেশনে আছি, মানে আমরা বলছি কারণ আমি এখন বেশ সিরিয়াসলি ব্লগিংটা করি, তো আমরা যে প্রফেশনে আছি সেখানে কিন্তু ঘুরতে গেলেও কাজটা কন্টিনিউ করতে হবে। আর তার জন্য কী বলো তো, প্রত্যেক দিন এরকম ভোরবেলা ওঠাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। ভোরবেলা উঠে বেরোতে হবে, তার মানে হচ্ছে কি রোজ রাত্রিবেলা এডিট করে আপলোড করে স্কেডিউল করে লাস্ট ভিডিওটা তারপরে শোয়া যাবে, মানে সেটা করতে করতে বেশ খানিকটা রাত্রি হয়ে যায়। ঘুম অনেক কম হয়, ঘোরাঘুরি তো আছেই, তার উপর দিনের বেলাও যে রেস্ট নেবো সেরকমও কোনো অবকাশ থাকে না। তো শরীরের পক্ষে একটা ধকল চলে যায় আর কি, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। আমরা যখন লাস্ট টাইম সিকিমও গেছিলাম না, তারপর ঘুরে আসার পর দেখেছিলাম রিকভার করতে বেশ খানিকটা সময় লেগেছিলো, বাট এটা তো একদম শর্ট ট্রিপ ছিল। আশা করছি কাল পরশুর মধ্যে একদম চাঙ্গা হয়ে যাবো আমরা, কোনো অসুবিধা নেই। সৌমিরও জ্বরটা এসে গেছে, সেই জন্যই ডিফিকাল্টি। ঠিক আছে, ওষুধ পড়ছে, আশা করছি কমে যাবে। এটা ভাইরাল হয় না এই সিজন চেঞ্জ, ঠান্ডা গরম এসবের জন্যে। তো চলো আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। সৌমিকে তো তোমরা এখন দেখতে পেলে না, তো আজকের ব্লগটা কীরকম লাগলো, আমাদের চোখের দিয়ে তোমরা তাজকে কীরকম দেখলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো নেক্সট আবার কোনো ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।